হ্যালো, ডি কর্মকার স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব লেসন 10। কবিতার নাম দ্য ইকোয়িং গ্রিন। দ্য ইকোয়িং গ্রিন। কবির নাম উইলিয়াম ব্লেক। তোমাদের বইয়ে পেজ নম্বর 98-এ কবি পরিচিতি যে অংশটুকু দেওয়া আছে সেটা আমাদের আগে একটু পড়ে নিতে হবে, তারপরে কবিতা প্রসঙ্গেও একটু জেনে নেওয়া প্রয়োজন। কবিতাটি কবি মোট 3টি স্ট্যানজাতে ভাগ করেছেন। এই 3টি স্ট্যানজাতে দিনের বিভিন্ন সময়কে তিনি দেখিয়েছেন। একটি দিনের শুরু হয় মর্নিং দিয়ে, শেষ হয় ইভিনিং বা নাইট দিয়ে। তো শুরু করেছেন তিনি মর্নিং দিয়ে, অর্থাৎ ফ্রেশনেস, মর্নিংয়ের যে একটা ফ্রেশনেস থাকে সেটা দিয়ে তিনি শুরু করেছেন। এই দিনটিকে যদি আমি মানুষের সম্পূর্ণ জীবনযাত্রার সঙ্গে তুলনা করি তাহলেও দেখা যাবে যে মানুষের জীবনকেও আমরা 3টি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথমটা শৈশব বা কৈশোরকাল, তার পরের অংশটুকুকে আমরা বলি মধ্যবয়স্ক অবস্থা এবং শেষের অংশটুকুকে আমরা বলি বার্ধক্যকাল। এই 3টি অবস্থাও কবি এই 3টি স্ট্যানজার মধ্যে দিয়ে দেখিয়েছেন, অর্থাৎ দিনের শুরু, জীবনেরও শুরু, শৈশবকাল শুরু হচ্ছে। ঠিক কেমনভাবে এই গতিটা এগিয়ে চলছে এবং শেষ পর্যায়ে আসার পরেও তা শেষ হচ্ছে না, জেনারেশন ওয়াইজ এটা চলছে একই রকমভাবে রিপিটেডলি, সেটাকেই তিনি তুলে ধরেছেন দ্য ইকোয়িং গ্রিন কবিতায়। এখানে কবি পরিচিতির অংশটুকুতে এবার আসি। বলা হয়েছে উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোম্যান্টিক এজ। উইলিয়াম ব্লেককে রোমান্টিক যুগের অনেক বিখ্যাত কবিদের মধ্যেকার একজন বিখ্যাত কবি হিসেবে বলা হয়, আখ্যা দেওয়া হয়। এবার স্বাভাবিকভাবেই তোমাদের মনে হবে রোম্যান্টিক এজ এটা কি জিনিস, এটিকে একটু ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। আসলে এই এজ হলো একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইমটিকে 1798 সাল থেকে শুরু বলে ধরে নেওয়া হয় এবং এই এজটি কন্টিনিউ করেছিল 1837 সাল অবধি। তো নির্দিষ্ট এই সময়টিকেই কেন ধরে নেওয়া হয়, তার কারণ হলো এই 1798 সালের আগে পর্যন্ত যে সাহিত্য জগতে লেখাগুলো প্রকাশিত হতো তার বেশিরভাগ লেখাগুলোই প্রকাশিত হতো বেসড অন রিজনিং, যেটাকে এজ অফ রিজনস বলা হতো। সেই সময় লেখাগুলোর মধ্যে খুব একটা ইমাজিনেশনকে গুরুত্ব দেওয়া হতো না, বা মানুষের যে ইমোশনসগুলো সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। শুধুমাত্র রিজনিংয়ের ওপরে বেসড করে লেখা হতো বলে সেই লেখাগুলো পড়ে মানুষ খুব একটা আবেগপ্রবণ হতে পারতো না। তো এই লেখার ধারাটা চেঞ্জ হয় 1798 সাল বা তার কিছু আগে থেকে। তো সেই সময় থেকে সাহিত্য জগতের যে সমস্ত লেখক, সাহিত্যিক, কবিরা রয়েছেন তারা এই ধারাটিকে পরিবর্তন করেছিলেন এবং তারা যে লেখাগুলো পরবর্তীকালে লিখতে শুরু করেছিলেন সেগুলো ছিল বেসড অন ইমাজিনেশনস। আর লেখার ক্ষেত্রে তারা একটা ফ্রিডম ইন রাইটিং তারা মেনটেন করতো, অর্থাৎ তাদের যা ইমাজিনেশন, যা কল্পনা, যা ইমোশনস সেগুলোকে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কবিতা বা গদ্যাংশ বা সাহিত্যের মধ্যে উপস্থাপন করতে পারত। এই সময়কালে বহু লেখক, কবি তাদের লেখার মধ্যে এই বিষয়টিকে
তুলে ধরেছেন। এবং এই সময়কার লেখার মূল বিষয়টাই ছিল বেসড অন নেচারকে তারা ভীষণভাবে গুরুত্ব দিত। এবং এই নেচারের প্রতি যে ভালোবাসা, যে আবেগ, যে অনুভূতিগুলো, সেগুলোকে তারা তাদের বিভিন্ন লেখার মধ্যে তুলে ধরতেন। সেই সময়কার বিখ্যাত কিছু লেখক হলেন উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, ওয়াল্টার স্কট, রবার্ট সাউথি প্রমুখ ব্যক্তিগণ। আরও অনেক লেখক কবি রয়েছেন, তাদের নাম আমি আর উল্লেখ করলাম না। তো সেই সময়ে ওনাদের লেখার মধ্যে দিয়ে এই রোমান্টিসিজম, নেচারের প্রতি, সেটা বিশেষভাবে প্রকাশিত হতো বলেই সেই সময়টিকে রোম্যান্টিক এজ বলে ধরে নেওয়া হয়। আর সেই সময়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ দুজন মিলিতভাবে একটি লিরিক্যাল ব্যালাডস তারা প্রকাশ করেছিলেন। এইটিকেই ওই রোমান্টিক এজের সূচনা পর্বের লেখা হিসাবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তো রোমান্টিক এজ নিশ্চয়ই ক্লিয়ার হলো। এবার উইলিয়াম ব্লেক তাঁদেরই মধ্যেকার অন্যতম একজন কবি, যিনি এই প্রকৃতিকে নিয়ে বা প্রকৃতিকে তার মূল বিষয়বস্তু করে কবিতা বা সাহিত্য রচনা করতেন। Blake's poetry was published in a manner most unusual in literary and art history. বলা হচ্ছে যে এই ব্লেকের লেখা কবিতা বা যে সাহিত্যগুলো তিনি প্রকাশ করেছিলেন, সেগুলোর মধ্যে একটা অদ্ভুত সুন্দর এই প্রকৃতি প্রেম বা রোমান্টিসিজম সেটা লক্ষ্য করা যায়। এবং যার জন্যই তার লেখাগুলো আলাদাভাবে আর্ট অফ হিস্ট্রিতে একটি আলাদা জায়গা করে নিয়েছে, মানুষের কাছে ভালো লাগার একটি জায়গা তৈরি করতে পেরেছে। পরের অংশ কি বলছে? হি সেট আপ আ প্রিন্ট শপ অ্যান্ড engraved and published his own poems. বলা হচ্ছে তিনি তার যে সাহিত্যগুলোকে প্রকাশ করার জন্য নিজেই ছাপাখানা খুলেছিলেন এবং সেখানেই তিনি তার সমস্ত কবিতা বা লেখাগুলো প্রকাশিত করতেন, সেখানেই ছাপা হতো সেটা। Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience, and The Marriage of Heaven and Hell. এই তিনটে নামের লেখা তাকে আরও বেশি করে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। এই লেখাগুলোর মধ্যে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এই লেখাগুলো ভীষণই তার বিখ্যাত কয়েকটি লেখা। তার মধ্যে এখন তোমরা যে কবিতাটি পড়তে চলেছ, দ্য ইকোয়িং গ্রিন, এই কবিতাটিও তার সংস অফ ইনোসেন্স থেকেই অন্তর্ভুক্ত। তো এবারে আমরা সরাসরি চলে যাব কবিতাটিতে। কবিতাটি শুরু হচ্ছে যে রাইম স্কেলে, সেটি হলো এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এভাবে চলে গেছে। কীরকম তোমরা খেয়াল করো, প্রথম লাইনের শেষ শব্দটি রয়েছে রাইজ, দ্বিতীয় লাইনের শেষ শব্দটি রয়েছে স্কাইজ, অর্থাৎ রাইজ স্কাইজ দুটোর মধ্যে মিল রয়েছে, এর মধ্যে মিল রয়েছে। আবার ঠিক একই রকমভাবে তৃতীয় লাইনের শেষ শব্দটি হলো রিং, চতুর্থ লাইনের শেষ শব্দটি হলো স্প্রিং, অর্থাৎ রিং অ্যান্ড স্প্রিং দুটোর মধ্যে মিল রয়েছে। একইভাবে সি সি, অর্থাৎ পঞ্চম লাইনের মধ্যে শেষ শব্দ হলো থ্রাশ, আর ষষ্ঠ লাইনের শেষ শব্দ হলো বুশ। এই থ্রাশ অ্যান্ড বুশ এটার মধ্যে একটা মিল রয়েছে। এইভাবেই প্রত্যেকটা দেখবে পরপর দুটো করে লাইনের শেষ শব্দের মধ্যে একটি মিল রয়েছে। এবার কবিতাটি
পড়া হোক। বলা হয়েছে, The sun does rise and make happy the skies. The merry bells ring to welcome the spring. The skylark and thrush, the birds of the bush, sing louder around to the bells' cheerful sound, while our sports shall be seen on the echoing green. এবার লাইন বাই লাইন মানেগুলো কি বলা হয়েছে দেখে নাও। দ্য সান ডাজ রাইজ, সূর্য উদিত হয়েছে, অর্থাৎ দ্য সান রাইজেস। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং এই সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তার যে ছটা রোশনাই সেটি সম্পূর্ণ আকাশকে যেন খুশিতে ভরিয়ে দিয়েছে, অর্থাৎ প্রকৃতি যেন ঝলমল করে উঠেছে সূর্যের আলোর সাথে সাথে। খুব সুন্দর একটা দিনের সূচনা হলো। তারপরে কি হচ্ছে, দ্য মেরি বেলস রিং। বেলস অর্থাৎ ঘণ্টা, সেই ঘণ্টাগুলো কিরকম, মেরি অর্থাৎ আনন্দিত। মেরি শব্দটার মানে হলো আনন্দিত, অর্থাৎ আনন্দিত ঘণ্টার ধ্বনিগুলো রিং অনুরণিত হচ্ছে, বাজছে। কিসের জন্য? টু ওয়েলকাম দ্য স্প্রিং। স্প্রিং অর্থাৎ বসন্ত ঋতু। ঋতুকে ওয়েলকাম করার জন্য, স্বাগত জানানোর জন্য যেন বেলগুলো অনুরণিত হচ্ছে। তাহলে বেলগুলো কোথায় রয়েছে? দুটো জায়গা হতে পারে। একটি হলো, যেহেতু কবি উইলিয়াম ব্লেক নিজে খ্রিস্টান, তাই এখানে চার্চের কথা উল্লেখ করেছেন। তোমরা প্রত্যেকেই হয়তো দেখে বা শুনে থাকবে যে চার্চে প্রতিদিন সকালবেলা থেকে শুরু করে মানে প্রহর প্রহর অনুযায়ী বেল রিং করা হয়, ঘণ্টার ধ্বনি দিয়ে মানুষজনকে জানানো হয়। তো সেই বেল যেন আনন্দের ধ্বনি দিয়ে অনুরণিত হচ্ছে, বাজছে, এবং আশেপাশের সমস্ত মানুষদেরকে যেন সজাগ করে দিচ্ছে যে দিনের শুরু হয়ে গিয়েছে, ভোর হয়ে গিয়েছে, তোমরা সকলে উঠে পড়ো। এই যে ঘণ্টার ধ্বনি, এটা চার্চের মধ্যেকারও হতে পারে। আবার অন্যভাবে যদি আমরা বলি যে দিনের সূচনা পর্বে যখন চারিদিক আলোকিত হয়ে যায়, তখন যেহেতু বসন্ত ঋতুতে কিন্তু প্রকৃতির যে রূপ, সেই রূপটা ভীষণ সুন্দর দেখায়, অর্থাৎ চারিদিকের সবুজ গাছপালাগুলোকে যেন আরও বেশি সবুজ দেখায়, এবং আশেপাশের যে জমি বা ভূমি, বিচরণ ক্ষেত্র, সেগুলোর যে ঘাসগুলো সেগুলো বড় সবুজ এবং সতেজ হয়ে থাকে। সেই সতেজ সবুজ ঘাস খাওয়ার জন্য গবাদি পশুদের সেই চারণভূমিতে কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায়। আর অনেক ক্ষেত্রেই তোমরা খেয়াল করবে যে গবাদি পশু, গরু বা অন্যান্য পশুদের গলায় ঘণ্টা বেঁধে দেওয়া থাকে, এবং তারা যখন বিভিন্ন জায়গায় মানে মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘাসগুলো খায়, তখন টুংটুং করে সেই ঘণ্টা ধ্বনিগুলো বাজতে থাকে। সেটার মধ্যে দিয়েও যেন মানে সেই গবাদি পশুরা ভীষণ আনন্দে রয়েছে, তারা খাবারগুলোকে মানে সবুজ ঘাসকে খেতে পাচ্ছে, তার যে আনন্দের যে বহিঃপ্রকাশ সেটা তারা বেল রিঙ্গিংয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয়। তো এখানে বেল রিঙ্গিংয়ের কথাটা দুভাবেই বলা যেতে পারে। তো সেই বেলগুলো, সেই ঘণ্টার ধ্বনিগুলো অনুরণিত হচ্ছে কি করার জন্য? বসন্ত ঋতুকে ওয়েলকাম করার জন্য, স্বাগত জানানোর জন্য। আর কি হচ্ছে? দ্য স্কাইলার্ক অ্যান্ড থার্স, দ্য বার্ডস অফ দ্য বুশ। বুশ মানে হচ্ছে জঙ্গল, ছোট ঝোপঝাড়। তো সেই ঝোপঝাড় মধ্যে থেকে বিভিন্ন ধরনের বার্ডস, পাখিদের কলকাকলি শুনতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে দুটো বিশেষ পাখির নাম এখানে কবি উল্লেখ করে দিয়েছেন। একটি হলো স্কাইলার্ক আর একটা হলো থ্রাস।
এই দুটো পাখিকে খুব সুন্দরভাবে সকালবেলাতে আওয়াজ করতে শোনা যায়, যাদের কণ্ঠধ্বনি নাকি খুব মধুর শোনায়, ঠিক গান গাইছে এরকম মনে হয়। তো কবি বলতে চাইছেন যেন পাখিরা গাছে গাছে নিজেরাই তাদের মনের আনন্দে গান গেয়ে বেড়াচ্ছে, এবং শুধুমাত্র স্কাইলার্ক এবং থার্স পাখি নয়, বার্ডস অফ দ্য বুশ অর্থাৎ জঙ্গলের অন্যান্য পাখিরাও মিলিতভাবে সবাই মিলে যেন সেই প্রকৃতিকে, সেই বসন্ত ঋতুর সুন্দর সকালকে যেন স্বাগত জানাচ্ছে তাদের সেই কণ্ঠধ্বনির মধ্যে দিয়ে। আর কি হচ্ছে, সিং লাউডার রাউন্ড অর্থাৎ তাদের সেই আওয়াজটা, কণ্ঠস্বর এত জোরে, লাউডার অর্থাৎ অনেকটাই জোরে, এবং সেই জোরে শব্দটি কোথা দিয়ে শোনা যাচ্ছে, রাউন্ড অর্থাৎ আশেপাশের সমস্ত অঞ্চল জুড়ে তাদের সেই কলকাকলি শুনতে পাওয়া যাচ্ছে। আর সেটা যেন মিশে যাচ্ছে টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। বেল অর্থাৎ সেই যে বললাম চার্চের যে ঘন্টা, সেই ঘন্টার যে অনুরণন সাউন্ড, সেই সাউন্ডটাও চিয়ারফুল মানে হচ্ছে আনন্দদায়ক। তো সেই আনন্দদায়ক চার্চের ঘন্টার ধ্বনি বা গবাদি পশুদের গলায় ঝোলানো সেই ঘন্টার অনুরণন, তার সব কিছুর সৌন্দর্যের সঙ্গে বা সেই শব্দের মাধুর্যের সঙ্গে পাখিদের গানের যে মিলেমিশে যাওয়া একটা হারমোনি বা একটা সুসামঞ্জস্যপূর্ণ প্রকৃতির সুর, যা প্রকৃতিকে বিশেষভাবে আরও বেশি সুসজ্জিত করে তুলছে, সেটা যেন চারিদিককে মুখরিত করে তুলছে। আর এই সুন্দর সকালে সবুজ ঘাস, সবুজ প্রান্তরে যখন শুধুমাত্র গবাদি পশুরাই বিচরণ করছে এবং প্রকৃতি সুসজ্জিত হয়েছে সুন্দর রূপে, শুধু সেই দৃশ্যই যে দেখা যাচ্ছে তা নয়, তার সঙ্গে আরও কিছু দেখা যাচ্ছে। কি, পরের লাইন দুটো দেখো, while our sports shall be seen on the echoing green. while অর্থাৎ যখন, our sports অর্থাৎ আমাদের খেলাগুলো shall be seen দেখা যাবে on the echoing green অর্থাৎ সুন্দর সবুজ ময়দানে, মাঠে, বিস্তীর্ণ যে সবুজ অঞ্চল বা ভূমি, তৃণভূমি, সেই তৃণভূমির মধ্যে পাড়ার যত শিশুরা রয়েছে তারা সকালবেলা উঠে কিন্তু খেলাধুলো করতে চলে যায়। তো তাদেরকেও দেখা যাবে যেন প্রকৃতিরই একটি রূপ হিসেবে তারাও যেন নিজেদেরকে প্রকৃতির কোলে মেলে ধরছে, তাদের ভীষণ আনন্দ, উদ্যম, উচ্ছ্বাস নিয়ে। এখানে আরেকটি জিনিস খেয়াল করো, কবি আওয়ার স্পোর্টস কথাটি উল্লেখ করেছেন। এই আওয়ার মানে আমাদের, অর্থাৎ কবি নিজে এবং তার অন্যান্য যে সঙ্গীরা রয়েছে। তো এখানে কবি ন্যারেটর হিসাবে নিজেকে ছোট হিসাবে দেখিয়েছেন, ঠিক আছে, অর্থাৎ বাচ্চা শৈশব বয়সটা, এবং তিনি একা নন, তার যে সঙ্গী সাথীরা তার সমবয়সী, তারা সবাই মিলে মাঠে খেলা করছে এই সুন্দর সকালে। এই দৃশ্যটা যেন একটা অদ্ভুত সৌন্দর্যে মহিমাময় হয়ে উঠেছে কবির কাছে। তাই কবি পুরো স্ট্যাঞ্জা বা প্যারাগ্রাফটা জুড়ে সেই সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরছেন। সেকেন্ড স্ট্যাঞ্জাটা দেখো, বলছে, ওল্ড জন with white hair does laugh away care, sitting under the oak among the old folk. They laugh at our play, and soon they all say, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. কি বলছে, ওল্ড জন, এই যে দ্বিতীয় স্ট্যাঞ্জাটা, এটা দেখানো হচ্ছে দিনের মধ্যভাগ সময়টিকে। তো এই মধ্যভাগ সময়টিতেও মাঠের মধ্যে বাচ্চারা খেলা করছে এবং কিছু মানুষ
দূরে, অনেক দূরে গাছের তলায় বসে সেই দৃশ্যটিকে দেখে উপভোগ করছেন। তাদের মধ্যে একজন হলেন জন। এই জন ব্যক্তিটি কিরকম? ওল্ড জন, অর্থাৎ বৃদ্ধ, বয়স হয়ে যাওয়া বৃদ্ধ জন। সে কিরকম দেখতে? উইথ হোয়াইট হেয়ার, তার মাথার যে চুলগুলো সেগুলো সব সাদা হয়ে গিয়েছে, বৃদ্ধ হলে যেমন হয় আর কি। তো সেই জন নামের সেই বৃদ্ধ ব্যক্তিটি মাথা ভরা সাদা চুল নিয়ে ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, যত্ন সহকারে আমাদের খেলা দেখছে আর তার সঙ্গে হাসছে। কেন হাসছে সেটি পরে বলছে। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক, কি বলছে? সিটিং অর্থাৎ বসে রয়েছে সে, কে না ওল্ড জন। কোথায় বসে রয়েছে? আন্ডার দ্য ওক, ওক গাছের তলাতে। ছায়া পড়েছে সেখানে, সূর্যের আলোর প্রখরতা নেই, সেই ছায়ার মধ্যে বসে রয়েছে। কাদের সঙ্গে? অ্যামং দ্য ওল্ড ফোক, ফোক মানে হচ্ছে অনেকজন ব্যক্তি, দল বা পিপল। এখানে কোন ধরনের মানুষদের কথা বলা হচ্ছে? ওল্ড ফোক, অর্থাৎ বৃদ্ধদের যে দল, সেই দলের মধ্যে ওল্ড জন বসে রয়েছে একটি ওক গাছের তলাতে এবং দূর থেকে আমাদের খেলাটি দেখছে আর আনন্দ করছে, হাসছে, নিজেদের মধ্যে কথা বলে সেই খেলার অনুভূতিটা নিজেরা নিজেদের মধ্যে শেয়ার করে নিচ্ছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের এই খেলা দেখে হাসছে। তাদের ভেতরের যে আনন্দ, যে স্ফূর্তি, সেই স্ফূর্তি যেন তারা অনুভব করছে আমাদের খেলার মধ্যে দিয়ে। কারণ তারা তো এখন বৃদ্ধ, খেলার যে শক্তিটা, সেই শক্তিটা তাদের আর শরীরে অবশিষ্ট নেই, কিন্তু খেলার যে আনন্দটা, উত্তেজনাটা, সেটা কিন্তু তারা মানসিকভাবে অনুভব করতে পারছে এবং পারছে বলেই তাদের মন উৎফুল্ল, তাই তারা হাসছে এবং হেসে নিজেদের মধ্যে কথা বলে নিজেদের শেয়ারিংয়ের মধ্যে দিয়ে তারা সেই আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করছে। তাই কবি বলছেন, দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, এবং দেখতে দেখতেই তারা সবাই মাঝে মধ্যেই বলে উঠছে। কি বলছে? সাচ সাচ ওয়ার দ্য জয়েস, ওই তো ওই রকমই আনন্দ, ওই এতখানি আনন্দ আমরাও করেছি একটা সময়ে। কখন? when we all girls and boys, যখন আমরাও ওদের মতো ছোট ছোট ছেলে এবং মেয়ে ছিলাম, যখন আমরাও ছোট শিশু ছিলাম, তখন আমরাও ওদের মতো মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে এই আনন্দ উত্তেজনাটা অনুভব করেছি খেলার মধ্যে দিয়ে। সেই আনন্দটাই তারা এখন অনুভব করছে আর আমরা দূর থেকে সেটা উপভোগ করছি মাত্র। তাই তারা সেই খেলাটা দেখতে দেখতে নিজেদের পুরনো দিনের স্মৃতিচারণ করছে। তাই বলছে, such such were the joys when we all girls and boys, কোন সময়টাতে? in our youth time were seen, youth time মানে হচ্ছে অল্প বয়সী সময়কাল, অর্থাৎ কিশোরকাল। তো সেই কিশোরকালে আমরাও এরকমভাবে খেলতাম, আমাদেরকেও এইভাবেই ওয়্যার সিন দেখতে পাওয়া যেত। কোথায়? অন দ্য ইকোয়িং গ্রিন, ওই যে সবুজ ঘাস ভরা ভূমি, সেই ভূমি বা মাঠের ওপর। এখানে খেয়াল করে দেখবে ইকোয়িং গ্রিন শব্দটি কিন্তু কবি দুটো স্ট্যান্জাতেই ব্যবহার করেছেন। এখানে ইকো শব্দটা একটি আলাদা মাত্রা নিয়ে এসে দিচ্ছে কবিতাটিকে। কেমনভাবে? ইকো শব্দটিকে আমরা ব্যবহার করি সচরাচর প্রতিধ্বনি বোঝানোর জন্য, অর্থাৎ প্রতিধ্বনি মানে যা বারবার ফিরে আসে, অর্থাৎ রিপিটেডলি যে কাজটা হয়। তো এখানে এই কবিতার মধ্যে দিয়ে কবি সেই রিপিটেডলি যে আমাদের জীবন চক্র, সেটাকে বোঝাতে চাইছেন। তো কিভাবে সেই জীবন চক্র হচ্ছে?
আজকে দিনের শুরু হয়েছে, দিনের শুরুতে প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং সেই সজ্জা নিয়ে প্রকৃতি একটু একটু এগোতে 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 সে দিনের মধ্যভাগে প্রবেশ করছে। যখন মাথার উপরে সূর্যের প্রখরতা রয়েছে, একটু একটু ক্লান্তির ছাপ রয়েছে, সব মিলিয়ে একটি দিন পরিপূর্ণ হয়ে উঠছে এবং অবশেষে যখন সূর্য অস্ত যায় তখন দিনের অবসান হয়। ঠিক তেমনিভাবে মানব জীবনের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। মানব জীবনের শুরু হয় জীবনের শৈশব কৈশোর কাল দিয়ে, যে সময়টা শুধুমাত্র মানুষ আনন্দ উত্তেজনা এসব উপভোগ করে। তারপরে আসে মধ্যবয়স্ক অবস্থা, যখন হয়তো শরীরের কর্মক্ষমতা অনেকখানি লোপ পায়। কাজের মধ্যে মানুষ বিব্রত হয়ে থাকে বলে আর ছোটবেলাকার সেই দিনগুলোকে তারা আগের মতো করে উপভোগ করতে পারে না। আবার যখন যে একদম বয়সের শেষ পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ বার্ধক্য বয়স, তখন হয়তো সম্পূর্ণভাবেই জরাগ্রস্ত জীর্ণ শীর্ণ শরীরে কোনোটাই করার ক্ষমতা থাকে না। ঠিক রাতের অন্ধকার যেমন মানুষের জীবনে নেমে আসে, তেমনি মানুষের জীবনের অন্ধকারও সেই বয়সকালের সময়টি হিসেবেই নেমে আসে এবং মানুষকে আবার নতুন করে নতুন জীবনের স্বপ্ন দেখায়। ঠিক যেমন করে সেই রাতটি আবার পেরিয়ে গিয়ে দিনের সূর্য ওঠে পরের দিন, অর্থাৎ একটার পর একটা দিন যেরকম একটা অদ্ভুত সার্কেল বা বৃত্তের মতো করে ঘুরতে থাকে, ঠিক তেমনি মানুষের জীবনটিও কিন্তু অদ্ভুত একটি জীবন চক্রের মধ্যে দিয়ে বৃত্তাকারের মতো ঘুরতে থাকে, অর্থাৎ একই জিনিস বারবার ফিরে আসে। প্রকৃতিতেও যেরকম বসন্ত একবারেই হয়ে যায় না, প্রতি বছর একবার করে বসন্ত ঋতু ফিরে আসে, ঠিক তেমনি যদি ইকোয়িং গ্রিন অর্থাৎ ওই সবুজ প্রান্তরে যে শিশুদের খেলতে দেখা যাচ্ছে, সেই শিশুদের আজকেই শুধু দেখা যাচ্ছে আর কখনো দেখা যাবে না তা কিন্তু নয়। আগেও দেখা গিয়েছিল, যখন একদল বৃদ্ধ, তারা যখন যুবক ছিল তখন তারা খেলছিল, এবার তারা বৃদ্ধ হয়েছে, তাদের জায়গা নিয়েছে আর একদল ছোট ছোট শিশু বা যুবকরা। এবার তারাও যখন একটা সময় বৃদ্ধ হবে তখন সেই ভূমিটাতে বা সেই গ্রিন অঞ্চলটিতে আবার খেলতে দেখা যাবে তাদের পরবর্তী জেনারেশন, অর্থাৎ আবার একদল শিশুদের। অর্থাৎ এই যে শিশুদের বারবার করে মাঠের মধ্যে খেলতে থাকার যে দৃশ্য বা জীবন নতুন করে শুরু হওয়ার যে দৃশ্য, এটা রিপিটেডলি হচ্ছে এবং হতেই থাকে। এটাকে ইকোয়িং অর্থাৎ প্রতিধ্বনিত হচ্ছে যেন একই রকম দৃশ্য বারবার করে, সেটাকে বোঝানো হয়েছে দ্য ইকোয়িং গ্রিন এই শব্দটির মধ্যে দিয়ে। এবার লাস্ট স্ট্যাঞ্জা। Till the little ones vary, no more can be merry. The sun does descend, and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest, and sport no more seen on the darkening green. টিল এই শব্দটাকে খেয়াল করো। টিল অর্থাৎ ততক্ষণ পর্যন্ত চলছে। কি চলছে? আগের দুটো স্ট্যাঞ্জাতে আমরা দেখেছি ছোট শিশুরা খেলা শুরু করেছিল সবুজ মাঠের মাঝে। সেই যে খেলা, সেই যে উত্তেজনা, সেটা কিন্তু শুরু হওয়ার পরে কন্টিনিউ করছে। তারা সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা খেলে গিয়েছে, এবার দুপুর থেকে সেটা বিকেল গড়িয়ে এসেছে, তবু কিন্তু তাদের খেলা বন্ধ হয়নি। এবং বন্ধ হয়নি কতক্ষণ পর্যন্ত? টিল ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না দ্য লিটল ওয়ান্স ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, যতক্ষণ না ছোট্ট ছোট্ট শিশুরা ক্লান্ত হয়ে যাচ্ছে। নো মোর ক্যান বি মেরি, আর আনন্দ তারা করতে পারছে না। অর্থাৎ শিশুদের সারাদিনের খেলা, প্রচণ্ড আনন্দ উত্তেজনা তাদের শরীরের যে ক্লান্তির সৃষ্টি করছে দিনের শেষে,
বিকেলের পর সারাদিন ধরে টানা খেলতে খেলতে তারা যে এখন অবসন্ন হয়ে পড়েছে, সেই ক্লান্তি তাদের আর মাঠে থাকতে দিতে পারছে না। তারা আর সেই খেলাটার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা এখন ভেরি ক্লান্ত, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। সেই জন্য তারা আর খেলাটাকে কন্টিনিউ করতে পারছে না। কোন সময়টাতে সেটা পারছে না? দ্য সান ডাজ ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে নেমে যাওয়া, অবতরণ করা, অর্থাৎ অস্ত যাওয়া। সূর্য অস্ত যাওয়া, সান ডিসেন্টস, তাই তো? যখন সূর্য অস্ত যাচ্ছে, যখন প্রকৃতির বুকে অন্ধকার নেমে আসছে, তখন ওই ছোট ছোট খেলতে থাকা শিশুদের শরীরেও আর শক্তি অবশিষ্ট থাকছে না। তারা এতটাই ক্লান্ত যে তারা এখন আর খেলার মধ্যে আনন্দ উপভোগ করতে পারছে না। ঠিক যেমন একজন মানুষ ছোটবেলা থেকে তার জীবনচক্র চলতে চলতে যখন বৃদ্ধ বয়সে এসে উপস্থিত হয়, ঠিক যেমন করে তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না জীবনটাকে আরও বেশি উপভোগ করার মতো, তো তখন সে সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলে জীবনের প্রতি, এবং তার জীবনের ঘন অন্ধকার তখন নেমে আসে। আরেকটা নতুন জীবন যতক্ষণ না সে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে এই রকম অবস্থাতেই কাটাতে হয়। তো ঠিক তেমনিভাবে এখানে শৈশবের শিশুদের কথা নিয়ে কবি বলছেন যে শিশুদের শরীরে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ তারা খেলেছে, কিন্তু যখন সূর্য অস্ত গেল তখন দিনের যে আলোটুকু সেটুকু নিভে এলো এবং প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন হতে শুরু করলো। তাদের শরীরের সমস্ত ক্লান্তি তাদের এই খেলা থেকে আর আনন্দ উপভোগ করতে দিতে পারছে না। তাই তখন তারা ক্লান্ত হয়ে খেলাটি বন্ধ করে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড। এবং আমাদের এই খেলা হ্যাভ অ্যান এন্ড, তখন শেষ হয়। যখন আর শরীরে শক্তি নেই খেলার, দিনের অবসান হয়েছে, তখন আমাদের খেলা হলো শেষ। তাহলে এবার কি হবে? রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। তাহলে এবার শিশুরা বাড়িতে ফিরে গেছে, আর শিশুরা বাড়িতে যাওয়া মানেই সন্ধেবেলা মাকে ঘিরে মায়ের কোলে পিঠে সব সময়টাকে উপভোগ করা, বা যত ক্লান্তি ছিল মায়ের কোলে বসলে যেন তার সবটুকু কেটে যায়। তাই সেই মায়ের কোলে বসে তারা রেডি হয় রেস্ট নেওয়ার জন্য, আর রেডি ফর রেস্ট, তারা রেস্ট নেওয়ার জন্য এবার মায়ের কোলে বসতে চায়। কোথায়? রাউন্ড দ্য ল্যাপ, ল্যাপ মানে হচ্ছে মায়ের কোল, অফ দেয়ার মাদার। এবং তার মায়ের কোলে কোনো একজন সন্তান তো তারা বসতে পারতো না, কারণ সেই সময় প্রতিটি ঘরে অনেক ভাই বোন থাকতো, এবং যেহেতু অনেক ভাই বোন, তাই মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স মানে মাকে ঘিরে রয়েছে। কে কখন সুযোগ পাবে মায়ের কোলে বসে একটু জুড়িয়ে নিতে পারবে, একটু সারাদিনের ক্লান্তিটাকে মিটিয়ে নিতে পারবে। তাই প্রত্যেকে তারা মাকে ঘিরে, মায়ের কোল ঘিরে বসে রয়েছে অনেক ভাই বোন মিলে। ঠিক যেমন করে লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেমন ঠিক পাখির বাসার মধ্যে অনেকগুলো পাখির বাচ্চা মানে বসে থাকে পরপর পরপর, মা কখন বাড়িতে খাওয়ার খুঁজে নিয়ে আসবে ঠোঁটে করে, এবং সেগুলো সবগুলো বাচ্চার মুখে মুখে একটু একটু করে ঢুকিয়ে দেবে। ঠিক যেমনভাবে তারা অপেক্ষা করে নেস্টের মধ্যে বা বাসার মধ্যে বসে থাকে যে মা আসলে তাদের সমস্ত কষ্ট দূরীভূত হবে, ঠিক এখানে শিশুরাও খেলা শেষে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরেছে, এবং তারা খুঁজতে চাইছে মায়ের কোল, আশ্রয় পেতে চাইছে সেই কোলে, অর্থাৎ সেই কোলে বসলেই, মায়ের আদর খেলেই তাদের সমস্ত শরীরের ক্লান্তি যেন দূর হয়ে যাবে। তাই তারা এখন প্রস্তুতি নিচ্ছে একটু আরাম করে নেওয়ার। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। এবং যখন চারিদিক ঘন কালো অন্ধকারে একেবারে ঘনীভূত হয়ে এলো, তখন আর সেই খেলা নো মোর সিন, আর খেলা দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। কোন জায়গাতে? অন দ্য ডার্কেনিং গ্রিন, অর্থাৎ এখন সেই গ্রিন সবুজ প্রান্তর, আর সবুজ বলে
দেখতে পাওয়া যাচ্ছে না, বরং তাকে ডার্কেনিং অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন কালো দেখাচ্ছে, যার জন্য সেই কালো অন্ধকারাচ্ছন্ন সবুজ মাঠ এখন ফাঁকা পড়ে রয়েছে, আর কোনো খেলা সেই মাঠে দেখতে পাওয়া যাচ্ছে না। এই পুরো কবিতা জুড়ে কবি এখানে মানুষের জীবন চক্রটাকেই তুলে ধরেছেন। ঠিক মানুষ যেমন একেবারে বয়স হয়ে গেলে জীবনের শেষ পর্যায়ে এসে অপেক্ষা করে সারাটা জীবন সে যা করলো সেটার সম্পূর্ণ শেষ করে একেবারে মৃত্যুবরণ করে আবার নতুন একটি জীবন যাপন করার আনন্দের আশায় থাকে, ঠিক তেমনি দিনও সারা রাতের মধ্যে দিয়ে এই অন্ধকারকে কাটিয়ে উঠে আবার পরের দিন সূর্য ওঠার অপেক্ষায় থাকবে। ঠিক শিশুরাও যে ঠিক তেমনিভাবে আবার আগামী দিনে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আরও বেশি সতেজতা নিয়ে, আরও বেশি আনন্দ নিয়ে তারাও যেন ছুটে যাবে মাঠে আবার সেই খেলার পুনরাবৃত্তি ঘটাতে। অর্থাৎ এই যে খেলার পুনরাবৃত্তি ঘটছে এই সবুজের মাঝখানে, এই প্রকৃতির বুকে, এই ঘটনাটা যেন চিরাচরিত, চিরন্তন, এটার যেন কোনোদিন কোনো শেষ নেই, যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে, বারবার ঘুরে ঘুরে আসছে, রিপিটেডলি যেন সেই দৃশ্যপটটা তৈরি হচ্ছে প্রকৃতির বুকে, এবং এটাই বলে দিচ্ছে যে জীবন কখনো থেমে থাকে না, জীবন সবসময় চলমান, ধাবমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং অবশ্যই বেল আইকনে হিট করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।